রূপকথা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো উৎস গায়ে কমফোর্টার জড়িয়ে শুয়ে আছে। রূপকথাকে কাঁপতে দেখে উৎস বলল। কাছে আসো, জড়িয়ে ধরি, ঠান্ডা কমে যাবে। রূপকথাও আর ডানে বামে না তাকিয়ে তড়িৎ গতিতে রূপকথার বুকে ঝাঁপিয়ে পড়ল। উৎস কমফোর্টার দিয়ে রূপকথাকেও পুরোপুরি ঢেকে নিল। বলল, বলেছিলাম যেও না, কে শোনে কার কথা। এখন দেখো কিভাবে কাঁদছ। রূপকথা উৎসের বুকে জড়সড় হয়ে ঘাপটি মেরে শুয়ে কাঁপতে কাঁপতে বলল। একদিনই তো, আপনি এত কথা না বলে শক্ত করে ধরুন তো, গা কাঁপছে আমার। তার কথা শেষ হওয়ার আগেই উৎস আরো শক্ত করে জড়িয়ে ধরল তাকে। এতটাই শক্ত করে ধরেছে যেন নিজের বুকের মধ্যখানি ঢুকিয়ে নেবে মেয়েটাকে। রূপকথা বলল, এমন ডেঞ্জারাস কিছু কালকেও হবে? হুম। বাবু রে, আমি আর এসবে নেই। কেন থাকবে না কেন? আরো যাও না। ঠিক আছে, যাব। তোমার ইচ্ছে। রূপকথা বুঝলো উৎস অভিমান করেছে তাই এমন করছে। পর মুহূর্তেই রূপকথা একটা ভেবে একটা বুদ্ধি বের করলো। তো যেই ভাবা সেই কাজ। রূপকথা উৎসের টি শার্টের ভেতরে হাত ঢুকিয়ে দিল। এরপর তার পিঠে সুড়সুড়ি দিতে লাগলো। সুড়সুড়ি অনুভব হলেও উৎস চুপ করে মটকা মেরে শুয়ে রইল। যেটা রূপকথার সহ্য হলো না, বলল, আপনি কি এলিয়েন? আপনার সুরসুরি লাগে না? ও আচ্ছা, সুরসুরি দিচ্ছিল নাকি? তো আমি ওরা ভাবছি আদর করছো, তাই তো চুপচাপ ফিল নিচ্ছিলাম। উৎসের কথা শেষ হতে না হতেই রূপকথা তার পিঠে নখ বসিয়ে দিল। বলল, আদরের বহিঃপ্রকাশ। আদরের বহিঃপ্রকাশ নখ দিয়ে নয়, ঠোঁট দিয়ে হয়। রূপকথা এবার লজ্জা পেল, যার দরুন উৎসের বুকে আরো ঢুকে গেল। রূপকথা লজ্জা পেয়েছে দেখে উৎস বলল। তুমি আমার সঙ্গে যেটা করেছো সেটা যদি আমি তোমার সঙ্গে করি তাহলে কেমন হবে? রূপকথা জিজ্ঞেস করল। কি করেছি? যা করেছো তা আমি করে দেখাই। না। উৎস শুনল না, উল্টো রূপকথার শাড়ি ভেদ করে তার উন্মুক্ত কোমরে আর পেটে সুড়সুড়ি দিতে লাগলো। রূপকথা মশরামুচড়ি করতে করতে বলল। এগুলো কোনো কথা? আমি করেছি বলে আপনাকেও করতে হবে? অবশ্যই। রূপকথা উৎসের হাত ধরে বলল। আমি মাকে বলে দেব। উৎস জিজ্ঞেস করল। কি বলবে? আপনি যেটা করছেন। কি করছি আমি? সুরসুরি দিচ্ছেন। সুরসুরি কোথায় দিলাম? আদরই তো করছে। আর এগুলো আদরের বহিঃপ্রকাশ। রূপকথা আগে পিছে না ভেবে একটু আগে উৎস যেটা বলেছে সেটাই বলে দিল। আদরের বহিঃপ্রকাশ নখ দিয়ে নয়, ওষ্ঠ দিয়ে হয়। উৎস টেনে বলল। তাই? কি বলতে কি বলেছে বুঝতে পেরে রূপকথার ধ্যান ভাঙল। আবারও লজ্জার আভা এসে ভিড় জমালো তার গালে। মুহূর্তেই সেই আভায় গালটা লাল বর্ণ ধারণ করলো। রূপকথার লজ্জায় লাল হয়ে আসা মুখটা দেখে উৎস বলল। আদরের বহিঃপ্রকাশ তবে নখ দিয়ে নয়, ঠোঁট দিয়ে হয়। রূপকথা কিছু বলল না, উৎস বলল। কথা বলছো না কেন? কি বলবো, লজ্জা লাগছে তো আমার। উৎস এবার উচ্চ স্বরে হেসে দিল। সেই হাসির শব্দ শুনে রূপকথা যেন আরো লজ্জা পেল। উৎস হঠাৎ রূপকথার কপালে কপাল ঠেকিয়ে বলল। কখনো যদি কাতর কণ্ঠে আবদার করে কিছু চাই তবে কি ফিরিয়ে দেবে? উৎসের কণ্ঠে ছিল একরাশ মাদকতা, যা রূপকথাকেও বেসামাল করে দিল। হিতাহিত জ্ঞান হারিয়ে জ্ঞান শূন্য হয়ে রূপকথাও বলে বসল। কি চাইবেন আমাকে? আগে বলে দেবে, তারপর বলবো। দিব। এই যে দেবে বললে, পরে পোল্ট্রি খাবে না তো? না। রূপকথার স্বীকারোক্তি পেয়ে উৎস নিজের ঠোঁটটা রূপকথার ঠোঁটের দিকে এগিয়ে দিতেই বাইরে থেকে আওয়াজ এলো। ভাইজান, সারাদিন বউ নিয়ে দরজায় খিল দিয়ে বসে থাকলে চলবো? তাড়াতাড়ি বের হয়ে আসেন। রাবেয়া বেগমের কথায় দুজন ছিটকে দূরে সরে গেল, যার দরুন রূপকথা ধপাস করে বিছানা থেকে নিচে পড়ে গেল। রূপকথা আর্তনাদ করে বলল। ও মা গো, আমার কোমরটা গেল। উৎস তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে রূপকথার মুখ চেপে ধরল। বলল, প্লিজ চিৎকার করো না, বাইরে নানি আছে। তুলুন আমায়, কোমরটা বোধহয় শেষ হয়ে গেল আমার। তুলছে। উৎস রূপকথাকে তুলে বিছানায় বসালো। বলল, বেশি ব্যথা পেয়েছ? বুঝতেছি না। তাহলে হয়তো বেশি ব্যথা পাওনি, কারণ বালিশের উপর পড়েছে তো। রূপকথা দেখলো নিচে একটা বালিশ পড়ে আছে, বুঝলো সে বেশি ব্যথা পায়নি। হুদাই ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠেছিল। অন্যদিকে উৎস গিয়ে দরজা খুলে দিল।
দেখলো বাইরে কেউ নেই। উৎস ভাবলো নানি হয়তো তাদের ডেকে চলে গেছে, তাহলে নিশ্চয়ই রূপকথার চিৎকার শুনতে পায়নি। রূপকথা বলল, নিচে গিয়ে দেখে আসবো নানি কেন রাখছে। না, দাঁড়াও, আমি রিঙ্কির থেকে মলম নিয়ে আসি। আরে লাগবে না, বেশি ব্যথা পাইনি। কে শুনে কার কথা। উৎস গিয়ে রিঙ্কিকে খুঁজলো, তবে পেল না। শেষে রায়হানের থেকে মলম নিয়ে আসলো। এরপর রুমে এসে দরজা লাগিয়ে রূপকথাকে বলল, উল্টো ঘোরো। না, না মানে কি না? মলম লাগানোর প্রয়োজন নেই। তুমি উল্টো ঘুরতে বলেছে, তুমি ঘুরবে নাকি আমি অন্য ব্যবস্থা নেব? রূপকথা এবার নতজানু হয়ে বলল, তাহলে আপনি রিঙ্কি আপু বা মা কাউকে একজনকে ডাকুন না। আমি আপনার হাতে মলম লাগাবো না, লজ্জা লাগছে আমার। এতক্ষণ আমার বুক দখল করে ঘাপটি মেরে শুয়ে থাকতে লজ্জা করলো না? রূপকথা কিছু বলল না। উৎস এবার তার পেছনে গিয়ে বসলো। এরপর হাতে মলম নিয়ে রূপকথার কোমরে লাগিয়ে দিল। রূপকথা বিছানার চাদর খামচে ধরে বসে আছে। উৎস আন মনে বলে উঠল। শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে। রূপকথা মাথা ঘুরিয়ে উৎসের চোখের দিকে তাকিয়ে বলল, আজ প্রথম আমার শাড়ি পরা অবস্থায় দেখলেন? না। ভাবি, ভাবি। রিঙ্কির ডাক শুনে উৎস রূপকথার কোমর থেকে হাত সরিয়ে নিল। রিঙ্কি রুমে এসে রূপকথার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, এই নাও, একটু পর মেহেন্দি অনুষ্ঠান শুরু হবে, এটা পরে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। রূপকথা শপিং ব্যাগটা হাতে নিয়ে বলল, আপু তোমার হেয়ার ড্রায়ারটা একটু দিতে পারবে? আম, আমি আসলে হেয়ার ড্রায়ার আনতে ভুলে গেছি। পিঙ্কিকে বলছি দিয়ে যাবে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি গেলাম, আমাকেও আবার তৈরি হতে হবে। উৎস জিজ্ঞেস করল, প্রান্ত আসবে না? রাতে আসবে বলল। এ বলে রিঙ্কি চলে গেল। রূপকথা উৎসকে জিজ্ঞেস করল, প্রান্তকে? রিঙ্কির ফুফাতো ভাই। রূপকথা জিজ্ঞেস করল, আপনার সঙ্গে ওনার ভালো সম্পর্ক? হ্যাঁ। রূপকথা আর কিছু না বলে শপিং ব্যাগটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। দেখলো ব্যাগের ভেতর একটা সবুজ জর্জেট চুড়িদার আছে। রূপকথা শাড়িটা খুলে চুড়িদারটা পরে বের হলো। এরপর রুমে এসে দেখে বিছানায় হেয়ার ড্রায়ার রাখা। রুম পুরো ফাঁকা। উৎস রুমে নেই। রূপকথা হেয়ার ড্রায়ারটা নিয়ে চুলগুলো শুকিয়ে সিথি করে ছেড়ে দিয়ে হালকা মেকআপ করে কিছু জুয়েলারি পরে নিল। এরপর ওড়নাটা সুন্দর করে শালের মতো গায়ের উপর দিয়ে সামনে দুপাশে টেনে দিল। রাত বাড়তে বাড়তে রূপকথারও ঠান্ডা লাগছে। ঢাকাতে তেমন ঠান্ডা না থাকলেও এখানে বেশ ঠান্ডা পড়েছে। এখন আবহাওয়ায় দিনে গরম রাতে শীত, ওই টাইপ হয়ে গেছে। রূপকথা পুরোপুরি রেডি হয়ে রুম থেকে বের হতেই রাবেয়া বেগমের সঙ্গে দেখা হয়ে গেল তার। রূপকথাকে দেখে রাবেয়া বেগম হেসে কানে কানে ফিসফিস করে বলল, জামাই আদর করার সময় এমন চিল্লাচিল্লি করলে লোকে মন্দ বলবে। রাবেয়া বেগমের কথা শুনে রূপকথার হাসি গায়েব হয়ে গেল। মুহূর্তেই তার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। রাবেয়া বেগম বলল, খবরদার, পরের বার থেকে আদর করার সময় চিল্লাচিল্লি করো না। এ কথা বলে রাবেয়া বেগম হেসে চলে গেলেও রূপকথা এখনো আগের মতো ঠায় দাঁড়িয়ে রইল। তার মনে পড়ে গেল সে বিছানা থেকে পড়ে যাওয়ার একটু আগের ঘটনা। মুহূর্তের ব্যবধানে আবারও তার গালে লজ্জার আভা এসে ভিড় জমালো। ভাবিজান, এখানে দাঁড়িয়ে এভাবে ব্লাশ করছেন কেন? ভাইয়ার সঙ্গে কাটানো কোনো রোমান্টিক মুহূর্তের কথা মনে পড়ে গেল নাকি? মিতুর কথা শুনে আবারও লজ্জা পেল। রূপকথা বলল, তেমন কিছু না, তোমাদের কাছেই যাচ্ছিলাম। তো আমাদের কাছে না এসে এখানে ব্রেক কাটলে কেন? নানুর সঙ্গে কথা বলছিলাম। আচ্ছা চলো এবার। রূপকথা মিতুর হাত ধরে রিঙ্কির রুমে চলে গেল। দেখলো সবাই প্রায় রেডি। রূপকথাকে দেখে সবাই বেশ প্রশংসা করলো। রূপকথা সবার এত এত প্রশংসা পেয়ে খুশি হয়ে গেল, কিন্তু সে যার প্রশংসা পাওয়ার আশায় এত মরিয়া হয়ে আছে সেই মানুষটা কথায়। রূপকথা রিঙ্কির রুম থেকে বের হলো উৎসকে খুঁজতে। ভাগ্যকর্মে পেয়েও গেল। দেখলো উৎস ফোনে কারো সঙ্গে কথা বলতে বলতে ছাদ থেকে নিচে নামছে। উৎস রূপকথাকে দেখে দাঁড়িয়ে পড়ল। এরপর কলটা কেটে মোবাইল পকেটে রেখে রূপকথার দিকে এগিয়ে এসে বলল, সুন্দর লাগছে। রূপকথা খুশি হলো, বলল, থ্যাংক ইউ। কোথায় ছিলেন এতক্ষণ? ছাদে। আচ্ছা। রুমে আসো। রূপকথা জিজ্ঞেস করল,
কেন? উৎস রূপকথার হাত ধরে বলল। দরকার আছে। রূপকথা আর কথা না বাড়িয়ে চুপচাপ উৎসের সঙ্গে রুমে চলে গেল। উৎস রূপকথাকে বলল। বের হওয়ার এতটাই তাড়া ছিল যে নতুন জামার সেলটা পর্যন্ত ফেলতে সময় পাওনি? উৎসের কথা শুনে অবাক হলো রূপকথা বলল। কি? ইয়েস ম্যাম, আপনার পেছনে চেইনের সঙ্গে নতুন সেল ঝুলছে। রূপকথা আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো উৎস সত্যি বলছে। রূপকথা বলল। ইয়া আল্লাহ, যারা দেখেছে তারা নিশ্চয়ই পাগল ভাবছে আমায়। দাঁড়ো চুপচাপ, আমি সেলটা খুলে দিচ্ছি। কথাটা বলে উৎস সিলটা খোলার অনেক চেষ্টা করলো কিন্তু পারল না। রূপকথা বলল। হাত দিয়ে তো পারছেন না। রিঙ্কি আপুর থেকে একটা কাঁচি নিয়ে আসি। লাগবে না। তাহলে? উৎস এবার দাঁত দিয়ে সিলটা টেনে ছিঁড়ে দিল। পিঠে উৎসের গরম নিঃশ্বাস এসে পড়তেই রূপকথা চোখ বন্ধ করে নিল। উৎস জিজ্ঞেস করল। তুমি পারফিউম ইউজ করেছ? বেশি না, একটু করেছি। উৎস জিজ্ঞেস করল। কেন করেছ? মানুষ পারফিউম কেমন ইউজ করে? নেক্সট টাইম থেকে আর কখনো পারফিউম ইউজ করবা না। করলেও বাসার ভেতরে করবা, বাইরে নট অ্যালাউড। রূপকথা গাল ফুলিয়ে বলল। আচ্ছা। উৎস রূপকথার গাল টেনে বলল। এগুলো গাল নাকি রসগোল্লা? আপনাকে বলবো কেন? আমি তোমার আপন স্বামী হই, আমাকে বলবা না তো কাকে বলবা? স্বামী না আসামি। উৎস রূপকথার দিকে আর একটু এগিয়ে এসে বলল। আচ্ছা তাই নাকি? রূপকথা কিছু না বলে দরজার দিকে দিল এক দৌড়। মেহেদি অনুষ্ঠানের জন্য লিভিং রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে সবুজ আর হলুদ থিমের মধ্যে। মেয়েরা সবাই সবুজ চুড়িদার পরেছে আর রিঙ্কি পরেছে হলুদ শাড়ি। সবার হাতে মেহেদি পরিয়ে দেওয়ার জন্য 4 জন মেহেদি আর্টিস্ট এসেছে। সাউন্ড বক্সে দ্য ব্রেকআপ সং গানটা বাজছে আর গানের তালে তালে উড়াধুরা নাচ করছে মিতু, ঋতু, আনিকা, পিঙ্কি সহ বাকি মেয়েরা। অন্যদিকে রিঙ্কির পাশে বসে রূপকথা চুপচাপ অনুষ্ঠান উপভোগ করছে। মেহেদির আর্টিস্ট রিঙ্কির হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। এরই মধ্যে আফিয়া বেগম এসে বলল। রিঙ্কি, তোর হাতে পায়ে মেহেদি লাগানো শেষ হলে রূপকথাকে লাগিয়ে দিতে বলিস। বেচারি সারাদিন জার্নি করে এসেছে, এখানে এসেও একটু জিরিয়ে নেওয়ার পর্যন্ত সময় পায়নি। ঠিক আছে। সমস্যা নেই, ঠিক আছি আমি। মেহেদি আস্তে ধীরে দিতে পারবো। আফিয়া বেগম হেসে বলল। তুমি বলছো ঠিক আছো, ওদিকে আমার শাশুড়ি আম্মা তোমার চিন্তায় শেষ। রূপকথা কিছু বলল না, হাসলো শুধু। আফিয়া বেগম যেতেই রিঙ্কি বলল। আচ্ছা ভাবি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। করো, কি জিজ্ঞেস করবে? তোমার আর ভাইয়ার মধ্যে সব ঠিক আছে? সত্যি করে বলবা কিন্তু। রূপকথা জিজ্ঞেস করল। হঠাৎ এমন প্রশ্ন কেন? খালামণি তোমাদের নিয়ে অনেক বেশি চিন্তা করে। ভাইয়া তো একটু চাপা স্বভাবের, মন খুলে কারোর সঙ্গে তেমন কিছু শেয়ার করে না। কষ্টে থাকুক কিংবা মন খারাপ থাকুক, কাউকে বুঝতে দেয় না। রূপকথা কিছু বলল না। রিঙ্কি আবারও বলল। ভাইয়া জীবনে অনেক কষ্ট পাচ্ছে, ওকে আর কষ্ট পেতে দিও না, আগলে রেখো নিজের করে। রাখবো। তুমি ছোট হয়েও খুব বুঝদার, তোমার এই দিকটা আমাদের সবাইকে মুগ্ধ করেছে। এবার বলো, আমি ফুপি হব কবে? রূপকথা লজ্জা পেল, বলল। আল্লাহ, কি বলো এসব? হয়েছে, আর ব্লাস করতে হবে না, মজা করছিলাম। পিঙ্কি এসে রূপকথার হাত ধরে টানাটানি করতে লাগলো, বলল। ভাবি, আসো একসঙ্গে নাচি। হ্যাঁ, এরপর তোমার ভাই এসে আমার পা ভেঙে ঝুলিয়ে দিক গলায়। আরে কিচ্ছু হবে না, এসো। না গো, আমার শরীর খারাপ লাগছে। তোমরা নাচো, আমি দেখি। পিঙ্কি আর জোর করলো না। রিঙ্কির পায়ে মেহেদি পরানো শেষ হতেই আর্টিস্ট রূপকথার হাতে মেহেদি পরানো শুরু করলো। মেহেদি আর্টিস্ট রূপকথাকে জিজ্ঞেস করলো। আফু, হাতের তালুতে কার নাম লিখবো? নাম হাতের তালুতে লিখবো না আপু, আঙুলে লিখবো। আর্টিস্ট অবাক হয়ে বলল। সচরাচর মানুষ তো হাতের তালুতে নাম লিখে আপু। রূপকথা হাসলো, কিছু বলল না। তাদের দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী আর্টিস্ট তাদের হাতে মেহেদি পরিয়ে দিল। রাত 10টার দিকে সবাইকে মেহেদি পরানো শেষ হলো। রূপকথা 2 হাত ভরে মেহেদি পড়েছে আজ, তাই তাকে আয়েশা বেগম খাইয়ে দিল। রূপকথা সেই সন্ধ্যা থেকে উৎসকে খুঁজছে, অথচ একবারও তার দেখা পেল না। কাউকে যে জিজ্ঞেস করবে সে উপায়ও নেই, সবাই মজা নিবে।
হাতে কভারিং মেহেদি পড়েছে, তাই খুব দ্রুত শুকিয়ে গেছে। রূপকথা রুমে এসে দরজা লাগিয়ে কোনো রকমে আস্তে ধীরে চুড়িদারটা খুলে একটা পিজে সেট পরে নিল। এরপর বিছানায় বসে উৎসকে কল দিল। রিং হলো কিন্তু উৎস রিসিভ করলো না। রূপকথা কয়েকবার কল দিয়ে শেষে ব্যর্থ হয়ে উঠে ওয়াশরুমে চলে গেল। এরপর হাতের মেহেদি উঠিয়ে ফ্রেশ হয়ে এলো। এরপর দরজার নখ খুলে শুয়ে পড়ল, যেন উৎস আসলে তাকে আবারও উঠতে না হয়। বেবি গার্ল, ওঠো। বেশ কয়েকবার একই ডাক শোনার পর রূপকথার ঘুম হালকা হলো। নড়ে চড়ে উঠল মেয়েটা। গলা শুনে বেশ বুঝতে পারছে এটা উৎস, কিন্তু তার গলা এমন শোনাচ্ছে কেন? রূপকথা আর সময় নষ্ট না করে উঠে বসলো। ব্যালকনি থেকে আসা আলো আর ড্রিম লাইটের আলোয় উৎসকে স্পষ্ট দেখছে রূপকথা। উৎস তার পায়ের কাছে বসে কেমন যেন ঢুলছে। রূপকথা জিজ্ঞেস করলো, কি হয়েছে, ঠিক আছেন আপনি? কোথায় ছিলেন এতক্ষণ? উৎস রূপকথার পা ধরে বলল, ঠিক নেই আমি। নর্মালি বসে কথা বলুন, পা ধরে বসে আছেন কেন? বলবো না। রূপকথা উৎসকে পায়ের কাছ থেকে টেনে তুলল। তার কেন যেন উৎসকে স্বাভাবিক মনে হচ্ছে না। জিজ্ঞেস করল, ঠিক আছেন আপনি? উৎস মাথা নাড়িয়ে বোঝালো ঠিক নেই সে। রূপকথা জিজ্ঞেস করল, কি হয়েছে বলুন, না বলে কিভাবে বুঝবো? শরীর খারাপ লাগছে আপনার? মাকে ডাকবো? হুম। তাহলে? উৎস কিছু না বলে ঠোঁটে আঙ্গুল দিয়ে বসে আছে। রূপকথা জিজ্ঞেস করল, আপনি ঘুমোবেন না? উৎস না সূচক মাথা নাড়ল। রূপকথা বলল, তাহলে কি করবেন? তোমাকে আদর করব। এখন এগুলোর সময় না তো, এখন তো ঘুমানোর সময়। না না না। এ কথা বলে উৎস রূপকথার দিকে আরেকটু চেপে বসলো। এরপর মুহূর্তের ব্যবধানে তাকে একটানে নিজের কোলে বসিয়ে দিল। উৎসের এমন কাণ্ড দেখে রূপকথা যেন বেকুব বনে গেল। উৎস রূপকথাকে আরো অবাক করে তার ঘাড়ে চুমু খেতে লাগলো। রূপকথা তাকে নিজের থেকে সরাতে চাইলো। জিজ্ঞেস করলো, আপনি নেশা করেছেন? উৎস রূপকথার ঘাড় থেকে মুখ তুলে বলল, একটু খেয়েছি লাল পানি। কোথায় পেয়েছেন? প্রান্তে এনেছে। রূপকথা কিছু বলার জন্য মুখ খুলছিল, এমন সময় উৎস নিজের আঙ্গুল দিয়ে রূপকথার ঠোঁট থামিয়ে দিল। বলল, আদরের সময় বাড়তি কথা বললে নানিকে বলে দেব। রূপকথা আবারও চমকালো। বলল, ছাড়ুন আমায়। ছাড়বো না। তাহলে ব্রাশ করে আসুন। আপনার গাল থেকে গন্ধ বেরোচ্ছে, বমি আসছে আমার। ব্রাশ করে আসলে তুমি আদর করতে দেবে? রূপকথা একটু ভেবে বলল, দিব, প্লিজ। এবার আপনি ওয়াশরুমে যান। উৎস আর কিছু না বলে রূপকথার গালে একটা চুমু দিয়ে ওয়াশরুমে চলে গেল। উৎস যেতে রূপকথা হাঁফ ছেড়ে বাঁচল। তড়িৎ গতিতে বিছানা থেকে নেমে গায়ে একটা ওড়না জড়িয়ে নিচে চলে গেল। উৎস ব্রাশ করে রুমে এসে দেখে রূপকথা নেই। উৎস ডাকলো, বেবি গার্ল, বেবি গার্ল, আমার বেবি গার্ল, কোথায় তুমি? এমন সময় রূপকথা রুমে আসলো হাতে লেবু পানি নিয়ে। বলল, এই যে আমি এইখানে। উৎস রূপকথার দিকে এগিয়ে এসে বলল, কোথায় গেছিলে? আই মিস ইউ। রূপকথা লেবু পানির গ্লাসটা উৎসের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই যে এটা আনতে গিয়েছিলাম, এবার চুপচাপ লক্ষ্মী বাচ্চার মতো এটা খেয়ে নিন তো। লেবু পানি কেন খাবো? এটা না খেলে আপনার নেশা কাটবে কি করে? উৎস এবার গ্লাসটা হাতে নিয়ে বিছানার পাশে টি টেবিলে রেখে টেনে টেনে বলল, নেশা নেশা লেগেছে প্রেমের নেশা, তাই যাওয়া সাহেব দেবে আজ তার বেবিকে শশা। উৎসের কথা শুনে রূপকথা কয়েক পা পিছিয়ে গেল। বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। উৎস রূপকথাকে টেনে নিজের কাছে নিয়ে এলো। এরপর দরজাটা লাগিয়ে দিয়ে বলল, দরজা খুলে রেখেছো কেন? উৎসের এমন ব্যবহারে এবার রূপকথা ভয় পাচ্ছে। থতমত খেয়ে বলল, আপনি নিজের মধ্যে নেই। হ্যাঁ, তোমার মধ্যে চলে গেছে। এসব বাজে বাজে জিনিস কেন খেতে যান? আজ খেতে চাইনি, প্রান্ত বাঞ্চুরটা জোর করে খাইয়েছে। বলেছে এটা নর্মাল প্যাক, খেলে কিচ্ছু হবে না। আমার ঘুম আসছে। আমার গায়ে জ্বালা ধরি, এখন তোমার ঘুম আসছে? কি করছি আমি? উৎস কিছু না বলে রূপকথাকে উল্টো ঘুরিয়ে জড়িয়ে ধরল। রূপকথার পিঠ উৎসের বুকের সঙ্গে লেপ্টে গেল। উৎস ঘাট থেকে রূপকথার খোলা চুলগুলো সরিয়ে সেখানটায় চুমু দিল। বলল, আই লাভ ইউ সো মাচ। উৎসের বলা কথাটা বারবার রূপকথার কানে বাজতে লাগলো।
তার জাওয়াত সাহেব তাকে ভালোবাসে। এই কথাটা তার জাওয়াত সাহেব নিজের মুখে স্বীকার করছে। এ যেন বিশ্বাসই হচ্ছে না রূপকথার। পরক্ষণেই ভাবল হয়তো নেশার ঘরে ভুলভাল বলছে। রূপকথার ভাবনার সেট করে উৎস তার ঘাড়ে দাঁত বসালো। উৎসের দাঁতের জোরে রূপকথার চোখে পানি জমে গেল। বলল, ছাড়ুন, লাগছে আমার। রূপকথার লাগছে শুনে উৎস সেখানটায় ছোট ছোট চুমু দিতে লাগলো। বলল, এত সফট কেন? ঘুম আসছে আমার। না না না, ঘুমোতে দেব না। সকালে তাড়াতাড়ি উঠতে হবে। উৎস রূপকথাকে এবার কোলে তুলে নিল। রূপকথা ভয় পেল। বলল, এই মাতাল কোল থেকে নামান আমায়। একে তো নিজের ঢুলুঢুলু করেন, তার মধ্যে আবার আমাকে কোলে নিয়েছেন কেন আপনি? উৎস ততক্ষণে রূপকথাকে নিয়ে বিছানায় চলে গেল। উৎস রূপকথাকে বিছানায় শুয়ে তার পাশে বসলো। বলল, একটা আপ্পা দেই? না। প্লিজ একটা আপ্পা দেই না। ঠিক আছে, তবে জাস্ট মুখে দিবেন। ওকে, তুমি চোখ বন্ধ করো। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি রাগ করব। উৎস মাথা নাড়িয়ে বলল, ওকে বস, এবার চোখ বন্ধ। রূপকথা চোখ বন্ধ করার খানিক পর অনুভব করলো কেউ তার পেটে বেসামাল হয়ে চুমু খাচ্ছে। মুহূর্তে রূপকথা এক লাফে উঠে বসলো। পেটে হাত দিয়ে বলল, কি করছেন আপনি? উৎস তাকে ধাক্কা মেরে শুয়ে দিল। এরপর বলল, আপনি গালে দিবেন বলেছিলেন। আমি বলিনি, তুমি বলেছ। এমন করলে কিন্তু আমি উঠে অন্য রুমে চলে যাব। যাও দেখি কত সাহস। সত্যি চলে যাব কিন্তু। যাও। মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু আমার। কাছে আসো, আরেকটা আপ্পা দিই, ঠিক হয়ে যাবে। আপনি লেবু পানিটা খাননি কেন? লেবু পানি খেলে তোমাকে আদর করতে দিবে? দিব, তবে একটা শর্তে। আবার কি? লেবু পানি খেয়ে আগে 10 মিনিট চুপচাপ বসে থাকতে হবে। ততক্ষণে যদি আমার ঘুম চলে আসে? জাত মাতাল হলেও তালে ঠিক। এত কথা বাদ, কাছে আসো, আদর করি। পরের দিন বেলা 12টায় উৎসের ঘুম ভাঙলো। ঘুম ভাঙতেই উৎস পাশ ফিরে দেখলো রূপকথা নেই। ঘর পুরো ফাঁকা। উৎস শোয়া থেকে আড়মোড়া ভেঙে উঠে বসলো। মাথাটা কেমন যেন ভার হয়ে আছে। তার মধ্যে আশেপাশে রূপকথাকে না দেখতে পেয়ে মেজাজ আরো খারাপ হলো। উৎস কিছু চুপচাপ বসে থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। এরপর ফ্রেশ হয়ে আসতেই খেয়াল করলো বাহির থেকে শোরগোল আসছে। কি হচ্ছে দেখতে উৎস বারান্দায় গিয়ে দাঁড়ালো। দেখলো নিচে বাগানে রিঙ্কির কাঁচা হলুদের অনুষ্ঠান হচ্ছে। উৎস চেঞ্জ করে নিচে আসতেই রিঙ্কির ফুপু তাকে ডাইনিংয়ে বসিয়ে দিল। বলল, তুমি একটু বসো, আমি প্রান্তকে ডেকে আনি। প্রান্তও এখনো নাস্তা করেনি, বললে তোমার সঙ্গে করবে। উৎস আচ্ছা বলে পকেট থেকে মোবাইল বের করে মাকে কল দিল। মুহূর্তেই রূপকথা কথায় আছে সেটা জানার জন্যই উৎস আয়শা বেগমকে কল দিয়েছে। তার ফোনের রিং হলেও ফোন রিসিভ হচ্ছে না। উৎস ভাবল নিশ্চয়ই মা ও রূপকথার মতো মোবাইলটা রুমে রেখে বাইরে চোরকির মতো ঘুরছে। পেছনে প্রান্তের গলা শুনে সেদিকে তাকালো উৎস। বলল, আমার সর্বনাশ করে এখন হাই মারাচ্ছ? প্রান্ত উৎসের পাশের চেয়ারটায় বসে বলল, আল্লাহ, কি করছি আমি? কি করো না সেটাই জিজ্ঞেস করো। আচ্ছা বাদু, মানুষ বয়সকালে এমন একটু আধটু দোষ করে, স্বাভাবিক। এরই মধ্যে প্রান্তের মা খাবার নিয়ে আসছে দেখে উৎস আর কিছু বলতে পারল না। প্রান্তের মা বলল, লাঞ্চের টাইমে তোমরা এসেছো নাস্তা করতে? তাতে কি, নাস্তা তো আর জানেন না এখন যে লাঞ্চের সময়। আজ রিঙ্কির গায়ে হলুদ। পুরো বাড়ির উঠান জুড়ে উৎসবের মেলা বসেছে। সকাল থেকেই উঠোনে সামিয়ানা টাঙ্গিয়ে পাটি পাতা হয়েছে। কেউ ব্যস্ত পান সুপারি কাটতে, কেউ ব্যস্ত রঙিন কাগজের ডালা সাজাতে। এত সুন্দর পরিবেশ দেখে রূপকথা ভাবছে পাড়া প্রতিবেশীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গ্রাম ছাড়া আর কোথায় পাওয়া যায় না। রিঙ্কিদের পুরনো গ্রামের বারান্দায় হলুদ বাটার আসর বসেছে। ব্লেন্ডারের আধুনিকতা এখানে হার মেনেছে ঐতিহাসিক কাছে। শিল পাটায় ঘষে ঘষে তৈরি হচ্ছে টাটকা কাঁচা হলুদের পেস্টটা। যারা
সম্পর্কে রিঙ্কির ভাবি হয় তারা হলুদ বাড়ছে। গ্রাম অঞ্চলের বয়স্ক মহিলারা বিশ্বাস করে এই বাটা হলুদের ছোঁয়ায় কনের মুখে অন্যরকম একটা আভা ফুটে ওঠে, যা কনের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে। আর গ্রাম অঞ্চলের বিয়ের অন্যরকম একটা সৌন্দর্য হলো বিয়ের গীত গাওয়া, যেটা সাধারণত দাদি, নানি, ভাবি এরাই গেয়ে থাকে। রিঙ্কির সাজে আজ মিশে আছে প্রকৃতি। পরনে তার হলুদ পাড়ের সুতির শাড়ি, চুলে গাঁদা ফুলের মালা আর কপালে লাল টিপ। উৎসবের মাঝেই রিঙ্কির দাদির ভাইয়ের বউ তাকে সতর্ক করে দিচ্ছেন, হলুদ গোসলের পর সে যেন একা ঘর থেকে বের না হয়। তিনি নজর কাটাতে রিঙ্কির আঁচলে একটা ছোট্ট লোহার চাবি বেঁধে দিয়েছে। বিষয়গুলো রূপকথা অদ্ভুত দৃষ্টিতে দেখছে দেখে আয়েশা বেগম বলল, এসব হয়তো নিছকই কুসংস্কার, কিন্তু এই কুসংস্কারের আড়ালেও কিছু একটা লুকিয়ে আছে। সেটা কি জানো? এক ধরনের জিওয়াধর। রূপকথা কিছু না বলে চুপচাপ দেখতে লাগলো আর কি কি অদ্ভুত ব্যাপার স্যাপার ঘটে গ্রামের বিয়েতে। আয়েশা বেগম বলল, একটা বাঁচতে চললো, যাও গোসল করে নাও। রূপকথা আকুতির স্বরে বলল, মা, আমি আজ পিঙ্কি আপুদের সঙ্গে পুকুরে গোসল করি। ওরা কেউ পুকুরে গোসল করবে না। তাহলে আমি একা করি? খবরদার, পুকুরের পানি অনেক বেশি ঠান্ডা। কিছু হবে না, প্লিজ করি না। ঠিক আছে, তার আগে ঈশ্বর থেকে অনুমতি নিয়ে এসো। ও যদি অনুমতি দেয় তবে আমার কোনো আপত্তি নেই। আপনি অনুমতি দিলেই হবে, ওনার অনুমতির দরকার নেই। বিয়ের পর মেয়েদের আসল গার্জিয়ান তাদের স্বামী। রূপকথা আর কিছু বলল না। সে তো উৎসের চোখাচোখি হবে না বলেই পুকুর গোসল করতে চেয়েছিল। সকালে ঘুম থেকে উঠে জামা কাপড় নিয়ে পিঙ্কির রুমে রেখে এসেছে, যেন সারাদিন আর উৎসের মুখোমুখি হতে না হয়। এই লোক কাল রাতে যা নাটক দেখালো, এরপর আর তার চোখাচোখি হওয়ার সাহস করা যায় না। আমি তো রূপকথাকে দেখেছ? উৎস নাস্তা করে অনেকক্ষণ লিভিং রুমে বসে সবার সঙ্গে আড্ডা দিয়েছে, ব্যবসায়িক আলোচনা করেছে। এত মানুষের ভিড়ে তার চোখ শুধু একজনকেই খুঁজছিল, আর সেটা হলো রূপকথা। উৎস রূপকথাকে খুঁজছিল আর মনে মনে বকাবকি করছিল। মনে মনে ঠিক করে নিয়েছে আজকে শুধু একবার সামনে পাক, তার মজা দেখাবে। মিতু হেঁটে যাচ্ছিল, এমন সময় উৎস বসা থেকে উঠে তার কাছে গিয়ে পেছন থেকে জিজ্ঞেস করলো রূপকথা কথায়। মিতু বলল, ভাবি তো মনে হয় পিঙ্কি আপুর রুমে আছে, ডেকে দিব ভাইয়া? ডাকা লাগবে না, তুমি শুধু বলো পিঙ্কির রুমটা কোন দিকে। মিতু পিঙ্কির রুম দেখিয়ে দিতেই উৎস সেদিকে হাঁটা ধরল। পথেই পিঙ্কির সঙ্গে দেখা হয়ে গেল। উৎস জিজ্ঞেস করল, রূপকথা তোমার রুমে? জি ভাইয়া। উৎস জিজ্ঞেস করল, তোমার রুমে আর কেউ আছে? না। আচ্ছা, আমি একটু তোমার রুমে যাচ্ছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আরে না, কি মনে করব। আচ্ছা ভাইয়া, আপনি যান, ভাবি আছে। আমি নিচে যাচ্ছি, বড় মা ডাকছে আমায়। এ কথা বলে এক প্রকার দৌড় দিল পিঙ্কি। উৎস পিঙ্কির রুমে গিয়ে দেখলো রুমের দরজাটা বাহির থেকে লাগানো। উৎস দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো বিছানায় রূপকথার শাড়ি রাখা আছে আর ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। বুঝতে দেরি হলো না, ভদ্রমহিলা শাওয়ার নিচ্ছে। উৎস পিঙ্কির রুমের সোফায় রূপকথা বের হওয়ার অপেক্ষায় বসে রইল। প্রায় 10 মিনিট পর রূপকথা পেটিকোট, ব্লাউজ আর মাথায় টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। সোফায় যে কেউ একজন বসে গভীর দৃষ্টিতে তাকে পরোক্ষ করছে সেদিকে খেয়াল নেই তার। রূপকথা শাড়িটা হাতে নিয়ে শাড়ির ভাঁজ খুলতে তার চোখ গেল দরজার দিকে। দেখলো দরজা ভেতর থেকে লাগানো, কিন্তু সে তো স্পষ্ট শুনেছে পিঙ্কি যাওয়ার আগে বলে গেছে সে দরজা বাহির থেকে লাগিয়ে দিয়ে যাচ্ছে। হ্যালো মিসেস রূপকথা জাওয়াদ। বদ্ধরুমে হঠাৎ সেই পরিচিত গম্ভীর কণ্ঠ শুনে চমকে উঠল রূপকথা। সোফার দিকে তাকিয়ে দেখল উৎস পায়ের উপর পা তুলে সোফায় আরাম করে হেলান দিয়ে বসে তার দিকে তাকিয়ে আছে। উৎস উঠে রূপকথার সামনে এসে দাঁড়ালো, বলল, একই ছাদের নিচে থেকে পালিয়ে কতক্ষণ বাঁচা যায়? রূপকথা শাড়িটা দিয়ে নিজেকে ঢেকে ধরে বলল, পালাবো কেন? সেটা তো আপনিই ভালো জানেন ম্যাডাম।
রূপকথা কিছু না বলে শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে যেতে চাইলো, তবে পারল না। উৎস পেছন থেকে তাকে এক টানে নিজের বুকে এসে দাঁড় করালো। এরপর তার মেয়েথিন উন্মুক্ত কোমর জড়িয়ে ধরে সেখানে স্লাইড করতে করতে জিজ্ঞেস করলো। পালাচ্ছ কেন? রূপকথা পাল্টা প্রশ্ন করলো। পালাবো কেন? সেটা তো তুমিই ভালো জানো। রূপকথা উৎসের হাত থেকে নিজেকে ছাড়াতে চাইলেও উদ্ঘৃণ্য হয়ে বলল। ছাড়ো না ভাই। আগে প্রশ্নের উত্তর দাও। কিসের উত্তর দেব? প্রশ্নের। কোন প্রশ্নের? আমার থেকে পালাচ্ছিলে কেন? রূপকথা কিছু বলল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল উৎসের চোখের দিকে। ভাবছে, আচ্ছা ইনি কি কাল রাতের সেই ইনম্যাচিউর উৎস জাওয়াত যে তার কাছে উল্টাপাল্টা আবদার করছিল? উৎস বলল। কি হলো বলো। রূপকথা জিজ্ঞেস করল। কাল রাতের কথা মনে আছে আপনার? মনে না থাকার কি আছে? রূপকথা অবাক হলো, বলল। সত্যি মনে আছে? আমি ছাদে প্রান্তর সঙ্গে কথা বলতে বলতে এখানে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর মনে হয় প্রান্ত আমাকে ধরে রুমে দিয়ে গেছে, তাই তো? রূপকথা বিরক্ত হয়ে বলল। বাল মনে আছে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। জাস্ট শাট আপ। বেয়াদবি না করে কি হয়েছে সেটা বলো। রূপকথা এবার হিতাহিত জ্ঞান হারিয়ে পেটের একটা টাটকা লাল দাগ দেখিয়ে বলল। এই যে দাগটা দেখছেন, এটা আপনার দেয়া। উৎস দেখলো টকটকে লাল একটা তরতাজা ক্ষতের দাগ। দেখে মনে হচ্ছে কেউ দাঁত দেবে দিয়েছে। কিষান উৎসের তো বিশ্বাস হচ্ছে না সে এমন একটা কাজ করেছে। বলল। কি বলছো এসব? উৎসের হাতের বাঁধন হালকা হতেই রূপকথা নিজেকে ছাড়িয়ে নিল, বলল। কেন বিশ্বাস হচ্ছে না? সন্দেহ হচ্ছে? তা কখন বললাম? তাহলে আবার কেন প্রশ্ন করছেন? উৎস কিছুক্ষণ চুপচাপ রূপকথার দিকে তাকিয়ে থেকে বলল। আই এম সরি। রূপকথা তাচ্ছিল্যের হাসি হেসে বলল। ও মাই গড, দেখুন আপনি সরি বলার সঙ্গে সঙ্গে আমার পেট থেকে দাগটাও চলে গেছে। হ্যাঁ, আমি সত্যিই সরি। ঠিক আছে, এবার বেরোন এখান থেকে। না বের হলে? সমস্যা নেই, আমি নিজেই বের হয়ে যাচ্ছি। না। কি না? উৎস রূপকথার হাত থেকে শাড়িটা নিয়ে বলল। না মানে না, আমি বের হব না, তোমাকে বের হতে দেব না। আমার শাড়ি নিয়েছেন কেন? এক্ষুনি শাড়ি দিন বলছি। উৎস রূপকথাকে এক টানে নিজের কাছে নিয়ে আসলো। এরপর তার গালের কাছে নিজের গালটা এগিয়ে দিয়ে দু গালে দুটা চুমু খেলো, বলল। মানবদেহের জন্য চুমুর থেকে উপকারী আর কোনো ওষুধ নেই। মানবদেহের সকল রোগের ওষুধের নামই হলো চুমু। রূপকথাকে চুপ করানোর জন্য উৎসের এমন একটা কাণ্ডই যথেষ্ট ছিল। উৎস বলল। চলো তোমাকে শাড়ি পরিয়ে দিই। রূপকথা ঝাঁঝালো কণ্ঠে বলল। লাগবে না, হাত আছে আমার। উৎস শাড়িটা পুরোটা খুলে দেখতে দেখতে বলল। আমি কখন বললাম তোমার হাত নেই? রূপকথা আর কিছু বলল না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। কি বলবে, বললেই তো ঝামেলা। শাড়ি কোন পাশ থেকে পড়ে? উৎসের কথায় রূপকথা সচকিত হলো, বলল। যেটা জানেন না সেটা কেন করতে আসেন? এত চ্যাটাং চ্যাটাং কথা না শুনিয়ে তুমি একবার শিখিয়ে দিলে তো হয়। বয়স বাড়তে বাড়তে পাগল হয়ে যাচ্ছেন। পাগল হলে তোমার জন্য হয়েছে। হ্যাঁ, সব দোষ তো আমারই। উৎস কিছু না বলে পকেট থেকে মোবাইল বের করে ইউটিউবের শাড়ি পরার টিউটোরিয়াল দেখতে লাগলো। রূপকথা বলল। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এভাবে? পিঙ্কি আপু এসে শাওয়ার নিবে। উৎস মোবাইলটা রেখে শাড়ি পরানোয় মনোযোগ দিল। রূপকথা কোমরের শাড়ির এক সাইড গুজে দিল। এরপর মোবাইলে যেভাবে দেখাচ্ছে ওভাবে শাড়িটা পরাতে লাগলো। কুচি করার আগে উৎস রূপকথাকে ঘুরিয়ে তার বুকের সঙ্গে রূপকথার পিঠ লাগিয়ে দিল। এরপর আঙ্গুল ঘুরিয়ে কুচি করার চেষ্টা করলো। প্রথমে কয়েকবার ব্যর্থ হলেও পরে ঠিকই পেরেছে। রূপকথা বলল। দিন কুচিগুলো আমি গুজিনি। না, আমি গুজবো। আপনি গুজবেন কেন? আমার ইচ্ছে। এ বলে উৎস শাড়ির কুচিগুলো রূপকথার তল পেটে গুজে দিল। উৎসের ছোঁয়া পেয়ে রূপকথা আরেকটু মিয়ে গেল, লজ্জায় নতজানু হয়ে রইল। উৎস শাড়ির কুচিগুলো রূপকথার পেটে গুজে দিয়ে হাঁটু ভেঙে বসলো কুচিগুলো ঠিক করতে। কুচি ঠিক করার ফাঁকে উৎস রূপকথার পেটের ক্ষত স্থানে ঠোঁট ছুঁয়ে দিল। মুহূর্তেই রূপকথার শরীর ঠান্ডা হয়ে অবশ হয়ে এলো। কয়েক মিনিট পেরিয়ে গেলেও মেয়েটা এখনো সেই স্পর্শ থেকে বেরিয়ে আসতে পারছে না, থরথর করে কাঁপছে।
উৎস শাড়ির কুচি ঠিক করে উঠে দাঁড়ালো। দেখলো রূপকথা অন্যদিকে তাকিয়ে আছে। বুঝতে বাকি রইল না মেয়েটা তার সঙ্গে চোখাচোখি হতে চাইছে না। উৎস আর লজ্জা দিল না, চুপচাপ রূপকথার শাড়ির আঁচলটা ঠিক করে দিল, বলল। শাড়ি পরানোটা পারফেক্ট হয়েছে? রূপকথা ছোট করে জবাব দিল। হুম। ঠিক আছে, এবার রুমে চলো। কেন? তুমি না বললে পিঙ্কি শাওয়ার নেবে? হ্যাঁ। তো আমি এখানে দাঁড়িয়ে থাকবো? আপনাকে কে দাঁড়িয়ে থাকতে বলেছে? তোমার সঙ্গে কথা আছে আমার। রূপকথা বিছানায় বসে জবাব দিল। বলুন, শুনছি আমি। রুমে চলো, তারপর বলছি। যাব না। কেন যাবে না? আমার ইচ্ছে। উৎস এবার রূপকথাকে টেনে দাঁড় করালো, এরপর পাজা কোলে করে তুলে নিয়ে বলল। ওকে ফাইন। কি আশ্চর্য, কোলে নিলেন কেন? আমার ইচ্ছা। কথায় কথায় শুধু কোলে তুলে নেওয়ার অভ্যেস কেন? বললাম তো আমার ইচ্ছা। কোল থেকে নামান বলছি। নামাবো একটা শর্তে। রূপকথা জিজ্ঞেস করল। কি শর্ত? এক্ষুনি এই মুহূর্তে আমার সঙ্গে রুমে যেতে হবে। ঠিক আছে, যাবো, এবার নামান। উৎস কিছু না বলে রূপকথার চোখের দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। উৎসের চাহনি দেখে রূপকথা লজ্জা পেল, নত জানু হয়ে বলল। আপনি অনেক চেঞ্জ হয়ে গেছেন, আগে তো এমন ছিলেন না। উৎস রূপকথার চোখে নিজের চোখ স্থির রেখে জিজ্ঞেস করল। কেমন চেঞ্জ হয়েছে? জানি না, তবে আপনার মধ্যে আমি এখন আগের সেই গম্ভীর উৎস যাওয়ারটাকে আর খুঁজে পাই না। উৎস জিজ্ঞেস করল। কোন উৎস যাওয়াতকে তোমার পছন্দ? অবভিয়াসলি এই উৎস যাওয়াতকেই পছন্দ। আগের উৎস যাওয়াতকে কোনো সুস্থ মানুষের পছন্দ হবার কথা নাকি? সে তো ছিল মানুষরূপী একটা প্যাঁচা, যে কিনা সারাদিন মুখ গোমরা করে রাখতো, প্রয়োজনের অতিরিক্ত কথা বলতো না। উৎস এবার হেসে ফেলল, বলল। আমার এই পরিত্যক্ত জীবনে একটা ছোট্ট চঞ্চল তোতা পাখির আগমন ঘটেছে। তার আগমনই আমার জীবনে এত পরিবর্তন। তবে নির্দিষ্ট একজনের জন্য ছাড়া বাকি সবার কাছে কিন্তু আমি এখনো আগের সেই উৎস যাওয়াতেই আছি। আমার এত শত পরিবর্তন শুধুমাত্র একজনের জন্য। রূপকথা মনোযোগ দিয়ে উৎসের চোখে চোখ রেখে তার কথাগুলো শুনলো, বলল। অথচ আমি আর বলতে পারল না। এরই মধ্যে দরজায় কড়া নাড়ল পিঙ্কি, বলল। ভাবি, হয়েছে তোমার? উৎস রূপকথাকে কোল থেকে নামিয়ে দাঁড় করালো। রূপকথা শাড়ি ঠিক করে দরজার দিকে এগিয়ে গিয়ে বলল। এই তো হয়েছে। এ বলে রূপকথা দরজা খুলে দিল। পিঙ্কি উৎসকে দেখে চমকালো। দেখলো রুমে রূপকথা একা নয়, তার সঙ্গে উৎসও আছে। পিঙ্কি রুমে না ঢুকে বাহির থেকেই বলল। আমি কি ভুল সময় এন্ট্রি নিলাম নাকি? না না আপু, একদম ঠিক সময়ে এসেছো। আচ্ছা তুমি শাওয়ার নিয়ে নাও, আমি একটু রুমে যাচ্ছি। কথা বলে উৎস আর রূপকথা তাদের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। উৎস রুমে এসে দরজা লাগিয়ে রূপকথার পাশে বিছানায় গিয়ে বসলো। দেখলো রূপকথা অন্যদিকে মুখ ঘুরে বসে আছে। উৎস বলল। আমার দিকে তাকাও। রূপকথা তাকালো। উৎস জিজ্ঞেস করল। সত্যি করে বলো তো, কাল রাতে কি হয়েছিল? উৎসের কথা শুনে রূপকথা লজ্জা পাওয়ার ভান করে বলল। কি আবার হবে, যা হওয়ার তাই হয়েছে। সেটা তো জিজ্ঞেস করছে, কি হয়েছিল? বলবো না। কেন বলবে না? কারণ আমার লজ্জা লাগছে। উৎস বুঝলো রূপকথা তার সঙ্গে ভনিতা করছে, তাই তো এবার গম্ভীর স্বরে ধমক দিয়ে বলল। ফাইজলামি না করে সত্যিটা বলো। উৎসের দেওয়া ধমক শুনে রূপকথা লাফিয়ে উঠল, বলল। আপনি এভাবে ধমকাচ্ছেন কেন আমায়? উৎস রূপকথার এক হাত ধরে তাকে নিজের আরো কাছে নিয়ে আসলো, বলল। লাস্ট বার জিজ্ঞেস করছি, সত্যি করে বলো কাল রাতে কি হয়েছিল? যদি না বলে? উৎস বাঁকা হেসে বলল। উৎস যাওয়াত কথায় নয়, কাজে প্রমাণ দেয়। এ কথা বলে উৎস রূপকথার গালে স্লাইড করতে করতে বলল। তুমি যদি চাও তবে। রূপকথা তড়িঘড়ি করে বলে উঠল। কিছু হয়নি, কিচ্ছু হয়নি, মজা করছি আমি। তাহলে পেটের দাগটা কিসের? রূপকথা এবার চুপ করে আসে। উৎস আবারও জিজ্ঞেস করল। কি হলো বলো, পেটের দাগটা কিসের? রূপকথা এবার থেমে থেমে বলল। বোতল দিয়ে করেছি। উৎস অবাক হয়ে জিজ্ঞেস করল। কি? সত্যি বলছি, অনেকদিন আগে ফেসবুকে একটা রিলসে দেখেছিলাম বোতল দিয়ে এভাবে দাগ করা যায়। রূপকথার এমন স্বীকারোক্তি শুনে উৎস এবার পুরো দমে চুপ হয়ে গেল। রূপকথা বুঝতে পারল না মানুষটা অতি শোকে পাথর হয়ে গেল কিনা। রূপকথা বলল। বিশ্বাস করুন,
আমি আপনার সঙ্গে একটু মজা করার জন্যই এমনটা করেছিলাম। আমাকে চালাতে বেশি ভালো লাগে। রূপকথা সহসা জবাব দিল। হ্যাঁ, খুব। আচ্ছা। জি। উৎস আর কিছু না বলে উঠে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। রূপকথা বুঝতে পারল না মানুষটা রেগে গেল নাকি। রূপকথা চুপচাপ বিছানায় বসে উৎসে বের হওয়ার অপেক্ষা করতে লাগলো। উৎস ওয়াশরুম থেকে বের হতেই রূপকথা তার সামনে গিয়ে দাঁড়ালো, বলল, আপনি কি রেগে আছেন? উৎস ছোট করে জবাব দিল, না। আচ্ছা, নিচে যাও, আমি আসছি। আপনার সঙ্গে যাব। উৎস আর কথা বাড়ালো না, ভেজা কাপড়গুলো বারান্দায় মেলে দিল। এরপর রুমে এসে বের হওয়ার জন্য তৈরি হতে লাগলো। উৎস আর রূপকথা নিচে নামতেই দেখলো দুজন মহিলা মানুষ দাঁড়িয়ে সবার সঙ্গে কথা বলছে। তাদের পেছনের সাইড দেখা যাচ্ছে শুধু। দুজনের মধ্যে একজন বয়স্ক, আরেকজন অল্প বয়সী একটা মেয়ে। পেছন থেকে দেখে বোঝার উপায় নেই তারা কারা। তাই রূপকথা আনিকাকে দেখে জিজ্ঞেস করল, আনিকা আপু, চুলে হারপিক কালার করা মেয়েটা কে গো? রূপকথার কথা শুনে আনিকা হেসে দিল, বলল, ওটা হারপিক কালার বুঝি? তা নয়তো কি। আচ্ছা, এবার বলো এরা কারা? রিঙ্কি আপুর কাজিন, ত্রিশানি আপু আর ওর নানু। নাম শুনেছ? আনিকার কথা শুনে রূপকথা উৎসের দিকে তাকালো। দেখলো সেও তার দিকেই তাকিয়ে আছে। আনিকা যেতেই রূপকথা উৎসকে বলল, উনি আসবে আপনি আগে থেকে জানতেন? রূপকথার এমন প্রশ্নে বিরক্ত হলো উৎস, ক্ষিপ্ত কণ্ঠে বলল, আশ্চর্য, আমি কিভাবে জানবো? সেটা আমি কিভাবে বলবো? উৎস আর কিছু না বলে ডাইনিং রুমে চলে গেল। দেখলো সেখানে আগে থেকেই বাড়ির ছেলেরা খেতে বসেছে। উৎস গিয়ে প্রান্তের পাশের চেয়ারটায় বসলো। আয়শা বেগম উৎসকে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করল, রূপকথা কোথায়? আছে, সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছে। আয়শা বেগম আর কিছু না বলে রূপকথার কাছে চলে গেল। রূপকথা আয়শা বেগমকে জিজ্ঞেস করল, মা, আপনি কি জানতেন ওনারা আসবে? না। আচ্ছা, বাদ দিন। আপনার ছেলে কোথায়, খেতে বসেছে? হ্যাঁ, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? কিছু না, চলুন ওই দিকটায় যাই। এরপর দুজন ডাইনিং রুমের দিকে চলে গেল। অন্যদিকে এত মানুষের ভিড়েও তৃষানির চোখ শুধু উৎসকেই খুঁজছিল। শেষে কথাও দেখতে না পেয়ে আফিয়া বেগমকে জিজ্ঞেস করে বসল, আয়েশা খালামণিরা আসেনি? সবাই এসেছে, তুমি মাত্র এসেছো। আগে ফ্রেশ হয়ে নাও, তারপর না হয় সবার সঙ্গে আলাপ করা যাবে। তৃষানি কিছু না বলে মুচকি হাসলো শুধু। সে তো লোভে পড়ে এখানে এসেছে, প্রিয় মানুষটাকে দেখার লোভে। যে মানুষটাকে সে নিজের করে পাওয়ার আগেই হারিয়েছে, যে মানুষটাকে সে শত চেষ্টা শত প্রার্থনা করেও নিজের করে পায়নি। খাবার পর্ব শেষ করে উৎস নিজের রুমের দিকে যাচ্ছিল। দোতলায় নিরিবিলি করিডোরে পা রাখতেই সামনে দেখলো তৃষানি দাঁড়িয়ে। উৎস তাকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু তৃষানি যেন আগে থেকেই উৎপেতে ছিল। সে চাতক পাখির মতো তৃষ্ণার্ত চোখে তাকিয়ে রইল উৎসের দিকে। উৎস কয়েক কদম এগিয়ে যেতেই পেছন থেকে তৃষানির করুণ কণ্ঠ ভেসে এলো, উৎস, কেমন আছো? উৎস থামলো, তবে ঘুরে দাঁড়াতে কয়েক সেকেন্ড সময় নিল। এরপর শান্ত গলায় বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছে। আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? আশা করছি ভালোই আছো। ভালো না থাকলে তো আর এত দূর আসতে পারতে না, তাই না? তৃষানি মলিন হাসলো। উৎস রুমে চলে যেতে চাইলে মেয়েটা আবার ডাকলো, উৎস, আমি তোমার থেকে বয়সে বড়, সম্পর্কেও বড়, তাই তুমি আমাকে ভাইয়া বলে সম্বোধন করলে আমি বেশি খুশি হব। তৃষানির বুকের ভেতরটা যেন মুহূর্তেই দুমড়ে মুচড়ে গেল। প্রিয় মানুষের মুখ থেকে এমন দূরত্ব মাখা কথা শোনা যে কতটা যন্ত্রণার তা কেবল সেই জানে। ধরা গলায় সে বলল, এত বছরের অভ্যাস কি একদিনে বদলে ফেলা যায় উৎস? উৎস নিস্পৃহ কণ্ঠে উত্তর দিল, একদিনে বদলাতে হবে না, সময় নাও, আস্তে ধীরে অভ্যাস করো। মানুষ চাইলে নিজেকে পরিবর্তন করতে সবই পারে, আসলে চাওয়াটাই আসল। তৃষানি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি ভুল জানো, চাওয়াটাই সবসময় আসল হয় না। আচ্ছা, তুমি কি আমার উপর খুব রেগে আছো? উৎস এবার কিছুটা অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করল, কেন কেন, রাগ করার মতো কি কিছু হয়েছে? তৃষানি অপরাধ বোধে নুয়ে পড়ে বলল, আই এম রিয়েলি সরি উৎস। বিশ্বাস করো, আমি তোমাকে হার্ট করতে চাইনি।
পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। উৎস ঘড়ির দিকে তাকিয়ে নির্লিপ্তভাবে বলল, আর কিছু বলবে? মাত্র খেয়ে উঠলাম তো, শরীরটা ভালো লাগছে না, একটু বিশ্রাম দরকার। তৃষানির চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে ধরা গলায় বলল, চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখলাম। যে মানুষটাকে দিন রাত মোনাজাতে আল্লাহর কাছে চেয়েছিলাম, সে আমার হলো না। হলো এমন একজনের যে তাকে কখনো নিজের করে চায়নি। প্রকৃতির এ কেমন বিচার বলতে পারো? উৎস এবার তৃষানির চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, রিজিকার তকদিরে বিশ্বাস করতে শেখো তৃষানি। যদি বিশ্বাস থাকে তবে ভাগ্য নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না। যে তোমার হওয়ার কথা নয় তা হাজার কাটলেও তোমার হবে না। এ কথা বলে উৎস আর এক মুহূর্ত দাঁড়ালো না, গটগট করে নিজের রুমে চলে গেল। করিডোরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল তৃষানি। তার চারপাশের বাতাস যেন ভারী হয়ে আসে। সে ভাবছে, তপ্ত বালুর মতো এক মরীচিকার পেছনেই কি তবে এতকাল ছুটেছে সে? রূপকথা খাওয়া শেষ করে রুমে ঢুকে দেখলো উৎস উল্টো দিকে ফিরে শুয়ে আছে। সে যে জেগে আছে সেটা বোঝা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের ধরনে। রূপকথা রুমে ঢুকে ইচ্ছে করেই দরজাটা একটু জোরে শব্দ করে লাগালো, যাতে উৎসের দৃষ্টি আকর্ষণ করা যায়, কিন্তু কাজ হলো না। উৎস আগের মতোই কাঠ হয়ে শুয়ে রইল। রূপকথা কয়েকবার কেশে গলা পরিষ্কার করলো, ড্রেসিং টেবিলের উপর জিনিসপত্র নাড়াচাড়া করে শব্দ করলো, তবুও কোনো সাড়া নেই। শেষে কোনো উপায় না পেয়ে রূপকথা পা টিপে টিপে বিছানায় গিয়ে উৎসের পাশে শুয়ে তাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। কাঁধের উপর চিবুক রেখে আদুরে গলায় বলল, কি হয়েছে? মেজাজটা কি এখনো সপ্তম আকাশে চড়ে আছে? এত ঢং কেন করছেন? উৎস পাথরের মতো নিশ্চল। রূপকথাও হাল ছাড়ার পাত্রী নয়। সে উৎসর গায়ের উপর দিয়ে গড়িয়ে তার সামনে চলে গেল। উৎসের মুখের একদম কাছে মুখ নিয়ে বলল, সমস্যা কি আপনার? আমাকে এত ইগনোর কেন করেন? আমি কি করেছি শুনি? উৎস দায় সারা ভাবে বলল। জানি না। রূপকথা ভ্রু কুঁচকে বলল, না বললে আমি বুঝবো কি করে? আমি কি অন্তর্যামী? উৎস চুপ করে রইল। রূপকথা এবার নিজেই সূত্র ধরিয়ে দিল। তৃষানি আপু এখানে আসবে সেটা আপনি আগে থেকে জানতেন কিনা সেটা জিজ্ঞেস করেছি বলে কি এত রাগ? উৎস এবার চোখ মেলে রূপকথার দিকে তাকালো, ভারী গলায় বলল, তোমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। অহেতুক সন্দেহ আর প্রশ্ন বানে জর্জরিত করার কোনো মানে হয় না। রূপকথার ঠোঁট উল্টে বলল, বিবেক নেই আমার। আর বিবেক নেই বলেই তো আবেগের বসে এমন উল্টাপাল্টা রিয়াক্ট করে বসি। এখন কি আর করবেন? কষ্ট মষ্ট করে একটু সহ্য করেই নিন। উৎস বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিয়ে বলল, আমার ভাল লাগছে না, সরো এখান থেকে। রূপকথা আরো জেদ ধরে উৎসের গায়ের সঙ্গে সেটে গেল, বলল, সরবো না, দেখি কি করেন আপনি। উৎস শাসানোর সুরে বলল, বিছানা থেকে চুপ করে ফেলে দেবো কিন্তু। রূপকথা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, দেখি কত সাহস আপনার। উৎস অন্যদিকে তাকিয়ে কথা বলছে, যেটা রূপকথার মোটেও সহ্য হচ্ছে না। সে ঝট করে দু হাত দিয়ে উৎসের মুখটা নিজের দিকে ঘুরালো। এরপর মুহূর্তের মধ্যেই উৎসের নাকে নিজের নাক ঘষে তার গালে নিজের গাল ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলল, ওরে আমার সুন্টু মুন্টু জামাইটা, রাগ করলে তো দেখি গাল দুটো টমেটোর মতো লাল হয়ে যায়। উৎস এই আকস্মিক সোহাগে থতমত খেয়ে গেল। তার হার্টবিট যেন একটা বিট মিস করল। সে থমথমে হয়ে বলল, কি বলছো এসব বলতে বল? রূপকথা এবার উৎসের দু গাল টেনে দিয়ে বলল, শাশুড়ির আদরের বাবুটার এত রাগ কেন শুনি? উৎস একদম বাকরুদ্ধ। সে ভাবতেও পারেনি রূপকথা তাকে এভাবে ঘায়েল করবে। রূপকথা এবার তার চুলে বিলি কেটে দিয়ে দুষ্টুমি করে বলল, বেশি দুষ্টুমি করলে কিন্তু একদম জেল স্কুলে পাঠিয়ে দেব। উৎস ফ্যাল করে তাকিয়ে থেকে বলল, মাথা ঠিক আছে তোমার? কিছু বলছো এসব? রূপকথা এবার উৎসের নাকটা টেনে দিয়ে করুণ সুরে বলল, সরি বলেছি তো, তারপরেও কেন স্বাভাবিক হতে পারছেন না? প্লিজ আর রাগ করে থাকবেন না। উৎস এবার গলে গেল, কিন্তু মুখে ভাব ধরে বলল, আশ্চর্য, আমি আবার কোথায় ইগনোর করলাম? তুমি তো সুযোগ পেলে আমাকে ইগনোর করা শুরু করো। রূপকথা এবার অধিকার খাটিয়ে বলল, আমি করলে সেটা হিসেবের বাইরে, কিন্তু আপনি আমাকে ইগনোর করতে পারবেন না, ব্যাস।
হ্যাঁ, সব দোষ তো আমারই হয় শেষ পর্যন্ত। রূপকথা হেসে বলল। অবশ্যই আপনার। উঠুন এখন। উৎস আর মোড়া ভেঙে বলল। সব দোষ আমার, মেনে নিলাম। এবার দয়া করে একটু বিশ্রাম নিতে দাও, খুব ক্লান্ত লাগছে। রূপকথা বায়না ধরল। আহা, ঘুমানো যাবে না, আমি ঘুরতে যাব। উৎস চোখ বুজেই বলল। যাও। রূপকথা লাফিয়ে উঠে বলল। তো উঠুন, রেডি হয়ে নিন। উৎস ক্লান্ত স্বরে বলল। সরি ম্যাডাম, আমি কোথাও যাচ্ছি না। রূপকথা কপালে ভাঁজ ফেলে বলল। আপনি না গেলে আমি কার সাথে ঘুরতে যাব একা একা? উৎস মনে করিয়ে দিল। রাতে রিঙ্কির হলুদ, আর তুমি বলছো এখন ঘুরতে যাবে? একটু বলতে বাড়িতে হইচই শুরু হয়ে যাবে। রূপকথা তো নাসরবান্দা, সে বলল। হলুদ তো রাতে, এখন না, আমি এক্ষুনি যাব। উৎস কোল বালিশ জড়িয়ে ধরে বলল। আমি পারবো না, মন চাইলে একা একা ঘুরে আসো, আমি বাধা দেব না। রূপকথা এবার মোক্ষম অস্ত্র ছাড়ল, গলার স্বর কিছুটা গম্ভীর করে বলল। আচ্ছা, আপনি না গেলে তবে আমি আপনার বন্ধু প্রাপ্তর সঙ্গে গিয়ে ঘুরে আসি। মুহূর্তেই যেন ম্যাজিক হলো। প্রাপ্তের নাম শুনতেই উৎস তড়িৎ গতিতে বিছানা থেকে উঠে বসলো, ভ্রু কুঁচকে রূপকথার দিকে তাকিয়ে বলল। ঠিক আছে, রেডি হও তুমি। রূপকথা বিজয়ী হাসি দিয়ে বলল। এই তো শাশুড়ির পোলাই এবার লাইনে এসেছে। উৎস সিরিয়াস ভঙ্গিতে বলল। জাস্ট 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে রেডি হতে পারলে তবেই বের হব। 1 সেকেন্ডে যদি দেরি করো তবে বের হওয়া ক্যান্সেল। রূপকথা চট জলদি উঠে লাগেজের কাছে গিয়ে বলল। ঠিক আছে, আপনি মনে মনে 1 কোটি থেকে উল্টো দিকে গোনা শুরু করুন, আমি আসছি। উৎস বিছানায় বসে রূপকথার পাগলামি দেখে মুচকি হাসল। এই মেয়েটাকে শাসন করা তার সাধ্যের বাহিরে। সে একটা লম্বা শ্বাস নিয়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল। রূপকথা লাগেজ থেকে তার প্রিয় গাঢ় নীল রঙের একটা জামদানি শাড়ি বের করলো। নীল রংটা তার বড্ড প্রিয়। এই শাড়িটা ক্যামেরাও সুন্দর দেখায়, তাই ঠিক করলো এখন এটা পরে সুন্দর করে মেকআপ করবে। রূপকথা দ্রুত হাতে শাড়িটা গায়ে জড়িয়ে নিল। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে সে তার মেকআপের ডালি সাজালো। খুব বেশি উগ্র সাজ সে পছন্দ করে না। প্রথমে মুখে হালকা ময়শ্চারাইজার মেখে তার উপর একটু ফাউন্ডেশনের টাপ দিল। চোখের পাতায় টেনে দিল গাঢ় কাজল, যা তার মায়াবী চোখ দুটোকে আরো গভীর করে তুলল। পাপড়িতে হালকা মাস্কারা আর ঠোঁটে পড়ল ম্যাট ফিনিশড বেবি রঙের লিপস্টিক। কপালে ছোট্ট একটা নীল টিপ বসাতেই রূপটা যেন কয়েক গুণ খুলে গেল তার। সব শেষে রূপকথা চুলগুলো না বেঁধে পিঠের উপর ছড়িয়ে দিল। ব্যালকনি দিয়ে আসা হালকা বাতাসের ঝাপটায় তার সেই লাল রেশমি চুলগুলো এসে গাল ছুঁয়ে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে রূপকথা বলল। আরে রূপকথা, তুই এত সুন্দর, বাহ। অন্যদিকে উৎস বাহিরে ছিল। সে রুমে ঢুকে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। নীলাম্বরী সাজে রূপকথাকে দেখে তার বুকের ভেতরটা যেন তোলপাড় করে উঠল। ভাবতে লাগলো, এ কোন রূপে ধরা দিল তার প্রেয়সী। পরক্ষণে উৎস নিজেকে সামলে নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল। ঠিক 20 মিনিট 27 সেকেন্ড, অনেক দেরি হয়েছে কিন্তু। রূপকথা নিজের ফোনটা হাতে নিয়ে বলল। ব্যাপার না, একটু দেরি হতেই পারে। উৎস আর কথা বাড়ালো না, রূপকথাকে নিয়ে নিচে চলে এলো। বিয়ে বাড়িতে সবাই যার যার কাজে ব্যস্ত। উৎস একটু আগেই আয়েশা বেগমকে জানিয়েছে সে রূপকথাকে নিয়ে একটু বেরোবে, আশপাশটা একটু ঘুরিয়ে দেখাবে। এ কথা শুনে আয়েশা বেগম ভীষণ খুশি হলো। রাউজানের মেঠো পথ ধরে তাদের কালো রঙের গাড়িটা চট্টগ্রামের মূল শহরের দিকে ছুটতে লাগলো। আজকের আবহাওয়াটা কেমন ঠান্ডা ঠান্ডা, আকাশেও একটু করে মেঘ দেখা দিচ্ছে। রাস্তার দুপাশে সবুজ গাছপালা আর হালকা বাতাসে চারপাশটা ভীষণ সুন্দর লাগছে। রাউজান থেকে শহর পর্যন্ত এই ড্রাইভটা রূপকথা খুব এনজয় করছিল। রাউজানের বাতাস, রাউজানের গাছপালা, রাউজানের মানুষ সবই রূপকথার পছন্দের তালিকায় স্থান পেয়ে গেল। শহরে ঢুকেই তারা প্রথমে গেল চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি এলাকায়। উঁচু নিচু পাহাড়ের কোল ঘেঁষে আঁকাবাঁকা রাস্তা আর শতবর্ষী শিরীষ গাছের ছায়ায় জায়গাটা যেন এক টুকরো স্বর্গ।
উৎস গাড়ি পার করে রূপকথাকে নিয়ে 4-5টা হেঁটে দেখাতে লাগলো। রূপকথা মুগ্ধ হয়ে বলল, আল্লাহ, চট্টগ্রাম শহরটা এত সুন্দর আমি ভাবতেই পারিনি। এই শিরীষ গাছগুলো কি যে সুন্দর লাগছে। উৎস মৃদু হেসে বলল, জায়গাটা আসলে সুন্দর। বিকেল হলে এখানে মানুষের ভিড় একটু বেশিই থাকে। কেউ মা বাবা নিয়ে আসে, কেউ ভাই বোন নিয়ে আসে, কেউ আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসে। রূপকথা দুষ্টুমি করে জিজ্ঞেস করলো, বউ নিয়ে আসে না কেউ? তা আসবে না কেন, অবশ্যই আসে। এই যখন আমিও এলাম। রূপকথা হেসে বলল। ও আচ্ছা। উৎস জিজ্ঞেস করলো, ফুচকা চটপটি কিছু খাবে? এখন না, পরে। তাহলে চলো সমুদ্র দেখতে যাই। রূপকথা খুশি হয়ে লাফিয়ে উঠে বলল, কি সত্যি? আপনি আমাকে সমুদ্র দেখাতে নিয়ে যাবেন? নিয়ে যাব, চলো গাড়িতে ওঠো। মা তাড়াতাড়ি ফিরতে বলেছে।